নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক রোববার সন্ধ্যে 7টার সময় এই মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আসি। আর এই অনুষ্ঠানে আমরা কোনো বিশিষ্ট মানুষের সান্নিধ্য লাভ করি, কোনো বিশিষ্ট মানুষের কাছ থেকে সাম্প্রতিক কোনো বিষয়ে কথাবার্তা বলি। এই মুহূর্তে সাম্প্রতিক বিষয় বলতে বছর শেষ হতে চলেছে। বছর শেষ হতে আর মাত্র আজকের দিনটা ধরলে 3টে দিন বাকি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই 31 তারিখ শেষ হওয়ার পর আবার একটা নতুন বছর চলে আসবে, অর্থাৎ 2025 চলে আসবে। সেই 2025ও প্রচুর ঘটনা নিয়ে আসবে একদম শুরু থেকেই। কিন্তু এই যে ফেলে আসা বছরটা, এই 2024, নানান রকম ঘটনার সম্মুখীন হয়েছি আমরা। একেবারে সেই গোড়ার থেকে যদি জানুয়ারি মাস থেকে ধরতে হয়, তাহলে সেই সন্দেশখালির ঘটনা, তারপর রাম মন্দির, রামলালার মন্দির স্থাপন, রামলালার মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে সন্দেশখালি নিয়ে উত্তাল হয়ে ওঠা রাজ্য রাজনীতি, এবং তারপর লোকসভা নির্বাচন, এবং তারপর আরও একটি চমকে দেওয়ার মতো ঘটনা, আরজি করের ঘটনা। ওদিকে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান, নাকি তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো বিষয় রয়েছে। এবং শেষ হলো, বছরটা প্রায় শেষের মুখে এসে দাঁড়ালো, সেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তাঁর প্রয়াণ। এই সব ঘটনা, প্রয়াণ তো গোটা বছর জুড়েই আমরা বহু মানুষকে, বহু গুণী মানুষকে হারিয়েছি এই গোটা বছর জুড়ে, 2024 জুড়ে। কিন্তু এই 2024টায় আমরা পেয়েওছি অনেক কিছু। আবার এমনও ঘটনা ঘটেছে যার চলে যাওয়ার কথা ছিল না, সেই তরুণী চিকিৎসক যে আজও পর্যন্ত বিচার পেল না। তবে হ্যাঁ, যারা আন্দোলন করছিলেন তারা এখন যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। মনের মধ্যে কোথাও ক্ষোভটা রয়ে গেছে, হয়তো খেদটা রয়ে গেছে যে বিচার এখনো পর্যন্ত অধরা। বিচার আসবে অবশ্যই, কিন্তু কবে, সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর এই রকম বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু ঘটনা, এই ঘটনাবহুল 2024কে ধরবার একটা চেষ্টা করব খুব সামান্য সময়ের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট মানুষ, যাকে টেলিভিশনের পর্দায় আপনারা প্রায়শই দেখতে পান। তার ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। তিনি অধ্যাপক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। স্বাগত জানাই বিশ্বজিৎ। নমস্কার। এবং সেই সঙ্গে সঙ্গে গণজ্ঞাপনের অধ্যাপক, তো সেই কারণে মিডিয়ার প্রভাবটাও এই বছর জুড়ে বেশ ভালো রকমই পড়েছে। এই বছর মিডিয়াকে, অর্থাৎ সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে পিটুনিও খেতে হয়েছে, অ্যারেস্টেডও হতে হয়েছে। মারধর তো আমরা খেয়েই থাকি, এমনকি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে খবর করবার জন্য সাংবাদিককে। এমন ঘটনাও ঘটেছে এই গোটা বছরটিতে, এই 2024-এ। 2024 খুবই রংবহুল, বর্ণবহুল বলা যেতে পারে। কিন্তু ঠিক কীরকম, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে? প্রথম কথা, 2024 আমাদের অনেকগুলো সত্যি সামনে এনে দিয়েছে। আমরা যদি রাজনৈতিকভাবে দেখি, তাহলে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আরজি কর। এই আরজি করের ঘটনা, এতে যে শুধু নিন্দনীয় তা নয়, আমাদের এই সমাজের পক্ষে ঘৃণ্য ঘটনা। আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষ চেয়েছি এর সুবিচার, এবং যারা অপরাধী তাদের সাজা হোক, শাস্তি হোক, চিহ্নিত হোক অপরাধী। কিন্তু দুঃখের বিষয়, আমরা রাজ্য সরকারের যে তদন্ত বা পুলিশ বা প্রশাসন, তাদের উপরে ভরসা রাখিনি। আমরা সরাসরি সিবিআইয়ের উপরে দায়িত্ব দিয়েছে আদালত, এবং এই তদন্তে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত মনিটর করেছে। দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত শুধুমাত্র সঞ্জয় রায়কে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেননি, বা এই ঘটনার জন্য গ্রেপ্তার করতে পারেননি এবং তাদেরকে শাস্তি দিতে পারেননি। যদিও সঞ্জয় রায়ের ট্রায়াল শুরু হয়েছে, সেটা চলছে, কিন্তু বারবার যে অভিযোগ উঠছে, জুনিয়র ডাক্তাররা যে অভিযোগ করছেন, সেই অভিযোগটা হচ্ছে যে সিস্টেমের বিরুদ্ধে, একটা সিস্টেমের ভিতরে ঘুণ ধরেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এই সমাজে স্বাস্থ্য ব্যবস্থায় যদি ঘুণ ধরে, আমরা চাই আমাদের প্রত্যেকের কাছে স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘুণটা সরানো হোক। কারণ যদি স্বাস্থ্য ব্যবস্থা সঠিক না থাকে, প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা বেসরকারি হাসপাতালে যাবে না। তাই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিল, বা 14 তারিখ রাতে রাত দখল, পদ দখলের যে আন্দোলন হয়েছিল, সেখানে আপামোর জনসাধারণ, রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই শহর, এই রাজ্যের পথে নেমেছিল। কিন্তু তারা কি পেল? সুবিচার কোথায় পেল?
আমরা দেখছি যে এই সপ্তাহেও কলকাতা হাইকোর্ট সরাসরি ভৎসনা করছেন ইডি এবং সিবিআই কে, যে তারা তৎপর নয়, তারা সঠিকভাবে তদন্ত করছে না, তথ্যের অভাব রয়েছে। আমরা চেয়েছিলাম সমাজে যারা অপরাধ করে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তি দেওয়া, কিন্তু তার পরিবর্তে এটা একটা রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলো। কেন রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলো? যেটা গণ আন্দোলন ছিল সেখানে সমষ্টিগত আন্দোলন হলো। জুনিয়র ডাক্তারদের নেতৃত্ব তারা কি করলেন, যখন পতাকা ফেলে দিয়ে একেবারে বিজেপির প্রতিনিধি, কংগ্রেসের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের নেতারা এই আন্দোলনে এসে হাজির হচ্ছেন, তখন জুনিয়র ডাক্তাররা তাদেরকে গ্রহণ করছেন না। অথচ বাম নেতারা যখন আসছেন তাদেরকে গ্রহণ করছেন। এই যে পক্ষপাতিত্ব, এটা দিনে দিনে আরো প্রকট হলো। অর্থাৎ এই আন্দোলনটা নাগরিকদের আন্দোলন থেকে বাম সমর্থিত ডাক্তারদের আন্দোলনে পরিণত হলো। এটা শুধু আমার অনুমান বা সত্য নয়, আমরা দেখেছি এর পরেই জুনিয়র ডাক্তাররা আবার আলাদা একটা সংগঠন করলো, যেখানে এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদের বিরোধী সংগঠন। যে প্রশ্ন উঠলো থ্রেট কালচার নিয়ে, সেই থ্রেট কালচারের বিরুদ্ধে একটা আন্দোলন হলো। হ্যাঁ, গাফিলতি সরকার এবং প্রশাসনের ছিল, একথা অস্বীকার করলে হবে না, কিন্তু সেখানেও আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারদের এই আন্দোলন তাদের গতি পথ হারিয়েছে। যেখানে ছিল আন্দোলন সেখান থেকে অনেকটা দূরে। এই মুহূর্তে বর্ষ শেষের এই দিনগুলোতে ডাক্তাররা আবার আন্দোলনে নেমেছে, ধর্মতলায় তারা আবার বসেছে আন্দোলনে। কিন্তু দুঃখের বিষয় যে এরাই কিন্তু দ্রোহের উৎসব বলে আমাদের দুর্গাপুজোকে বয়কট করার কথা বলেছিল, দুর্গাপুজোর উৎসবকে বয়কট করার কথা বলেছিল। কারণ সেই মুহূর্তে ডাক্তাররা যখনই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তাদের আন্দোলন নিয়ে, কারণ তারা রোগীর পরিষেবা বন্ধ করে দিয়েছিল। ভেবে দেখুন যে মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত পরিবারের মানুষরা একমাত্র তাদের অবলম্বন হচ্ছে হাসপাতাল, দিনের পর দিন সেটা চালু রেখেছে কোনোভাবে সিনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা একটা বড় অংশ দায়িত্ব নেয়, তাদেরকে পাওয়া যায়নি। সুতরাং সেইখানে মানুষেরও কিন্তু একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। আর কেন তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে? এই প্রাসঙ্গিকতা হারাচ্ছে বলেই উৎসবের দিনগুলোতে তারা প্রাসঙ্গিকভাবে ভেসে থাকতে চাইছেন। সেই কারণে আবার একটা আন্দোলন 2024 কিন্তু প্রথম দেখালো আমাদের এই রাজ্যকে, দেশকে, যে একটা নাগরিক আন্দোলন, যে আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল, কিন্তু সেই আন্দোলনের ফলাফলে আমরা হতাশ হলাম। একদম, এখনো পর্যন্ত সেই আন্দোলনের ফলে যে সুরাহাটি বেরিয়ে আসার কথা ছিল সেইটি এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। শেষবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্ন সভাঘরে যে বৈঠকটি করেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেখানে কিন্তু তিলোত্তমার বিচারের চাইতেও বেশি নিজেদের দাবি দাওয়াগুলো বেশি করে উঠে এসেছিল। খুব সত্যি সেই দাবি দাওয়াগুলো অবশ্যই থাকবে, কিন্তু তার জন্য কারোর অপসারণ, কারোর পদত্যাগ, এই বিষয়গুলো অত্যন্ত বেশি সরব হতে দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের একাংশকে। আমি এইটার পাশাপাশি আরেকটা বিষয়ের দিকে একটুখানি নজর রাখতে চাইব বিশ্বজিৎ, সেটা হচ্ছে এই গোটা বছরটা জুড়ে 2024 জুড়ে বারবার অভিযোগ উঠেছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বিভিন্ন জায়গা থেকে বারবার অভিযোগ উঠেছে। তার তদন্ত কোনোটা ইডি করছে, কোনোটা সিবিআই করছে। এই রকম যে দুর্নীতির বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু মানে বেশিরভাগ দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও তার জনভিত্তি যে এক চুলও নড়াতে পারেনি বিরোধীরা এই দুর্নীতির ইস্যুগুলোকে তুলে, তার প্রমাণ হচ্ছে পরপর যে উপনির্বাচনগুলো এবং অবশ্যই লোকসভা নির্বাচনে ব্যাপক বিজয়ী হওয়া, ব্যাপক হারে বিজয়ী হওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। প্রথমেই বলি, দুর্নীতির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এই ন্যারেটিভসটা আমাদের মানতে হবে। এর আগে আমরা দেখেছি এ রাজ্যে সারদা নারদার ক্ষেত্রে যারা অভিযুক্ত ছিলেন তারা অনেক বেশি ভোটে জিতেছেন। মধ্যপ্রদেশে দেখেছি ব্যাপক কেলেঙ্কারিতে যে রাজনৈতিক দল বা যে নেতারা অভিযুক্ত হয়েছেন তারা পরবর্তীকালে অনেক ভোটে জিতেছেন। এবার আসি মানুষের পার্সপেক্টিভে, যে দুর্নীতির তদন্ত কারা করবে? প্রাথমিকভাবে রাজ্য সরকার, তার প্রশাসন। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখি, যে কোনো তদন্তের ক্ষেত্রে সিআইডি কে যখন দায়িত্ব দেওয়া হয়, সেই সিআইডি কে ইনভিজিবলি কন্ট্রোল করছে রাজ্যের সরকার। আবার যখন সিবিআই এবং ইডি কে দায়িত্ব দেওয়া হচ্ছে,
কেন্দ্রীয় সরকার অদৃশ্যভাবে ইডি বা সিবিআই কে ব্যবহার করছে, কন্ট্রোল করছে, অর্থাৎ কেউই নিরপেক্ষ নয়। মানুষের কাছে এই ন্যারেটিভসটা পৌঁছে যাচ্ছে। একটা সময় ছিল আমরা ভাবতাম যে ইডি বা সিবিআই হয়তো সুবিচার দিতে পারবে, কিন্তু এখন সাধারণ মানুষ মনে করে ইডি বা সিবিআই ক্লাসের ফেল করা ছাত্র। দিনের পর দিন একাধিক ঘটনা আসছে এবং সেই ঘটনার একটারও সঠিক বিচার এবং ট্রায়াল শেষ পর্যন্ত আমাদের কাছে আসছে না। কেন? তথ্যের অভাবে। তাহলে গলতটা কোথায়? ইডি বা সিবিআই তথ্য জোগাড় করতে পারছে না। তাই যদি হয় তাহলে আমরা কেন ইডি বা সিবিআই এর উপরে ভরসা করব? একটা জিনিস ভেবে দেখো, কংগ্রেস জামানায় বিচারপতি বলেছিলেন সিবিআই খাঁচার তোতা পাখি, আর আজকে কংগ্রেস সরাসরি একেবারে আঙুল তুলছে বিজেপি সরকারের দিকে, এই ইডি সিবিআই এর দিকে, যে তারা নিয়ন্ত্রণ করছে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করছে, তার বিরুদ্ধে ইডি বা সিবিআই লাগিয়ে দিচ্ছে। আসলে রাজনীতিতে যদি ইডি বা সিবিআই বা সিআইডি কে ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? আমরা এই 2024-এ দেখলাম এই ন্যারেটিভসটা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ একের পর এক ঘটনায় যখন ইডি সিবিআই যাদেরকে গ্রেপ্তার করলো তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, আবার অনেকের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তাদেরকে আইনগতভাবে জামিন দিয়ে দেওয়া হলো। সাধারণ মানুষের বিশ্বাস এবং ভিতটা নড়ে যাচ্ছে বিচার ব্যবস্থার উপরে, প্রশাসনের উপরে, পুলিশের উপরে। ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ, এবং সেই কারণেই হয়তো আমরা আইন অমান্য করবার অনেক ছবি দেখতে পেয়েছি গোটা বছর জুড়ে, 2024 জুড়ে বারংবার পুলিশের কাছে না গিয়ে নিজেই আইন হাতে তুলে নিয়েছেন বহু মানুষ, কিন্তু সেটা মোটেই কাম্য নয় একটা ওয়েলফেয়ার স্টেটের কাছে। আমি এবারে একটুখানি ধর্মের দিকে আসবো। ধর্মের একটা জিগির একেবারে সেই বছরের শুরু থেকে বারংবার শুনতে পাওয়া গিয়েছে। এক তো অবশ্যই রামলালার মন্দির, যেটা 2019-এর যে নির্বাচনী ইশতেহার বিজেপির সেখানেও ছিল, তো সেটি সফল হয়েছে। রামলালার মন্দির উদ্বোধন হয়েছে, এখন শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছেন। কিন্তু এই বিষয়টা যে তাদেরকে বেশ কিছুটা ডিভিডেন্ড দেবে নির্বাচনে, যেটা ভাবা গিয়েছিল, এনডিএ শিবির যেরকমটা ভেবেছিল সেরকমটা কিন্তু হয়নি। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হয়নি, 240-এ থেমে যেতে হয়েছে। যেখানে গতবারই 300 পার হয়ে গিয়েছিল, এবারে 400 পারের জিগির তুলেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু 240-এই থেমে যেতে হয়েছে। শেষ পর্যন্ত জোট সঙ্গীদের নিয়ে এনডিএ সরকার গঠিত হয়েছে। কিন্তু বিরুদ্ধ যে গোষ্ঠীটি ছিল আইএনডিআইএ, তারা ততদূর প্রভাব ফেলতে পারল না, মানে সরকার গঠন করতে পারল না, কিন্তু সিট সংখ্যা, আসন সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে পেরেছে গতবারের তুলনায়। এই ধর্মকে সামনে রেখে বা এই বিষয়টাকে সামনে রেখে বিফল হওয়ার কারণটা কি? ভারতবর্ষের নির্বাচনে ধর্ম সবসময় প্রাধান্য পায় এবং ধর্মকে কেন্দ্র করে নির্বাচন আবর্তিত হয়। যদিও যে কথা তুমি বললে যে লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে রাম মন্দিরের উদ্বোধন, এটাতে ভাবা হয়েছিল যে বিজেপি হিন্দু রাষ্ট্র এবং রাম মন্দিরকে ইলেকশনের ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করবে, চেষ্টাও করেছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের হিন্দুত্বের যে দাবি এবং হিন্দুত্বের যে তকমা নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে, তাতে কিন্তু চলাটা কিন্তু অপরাধ নয় ভারতবর্ষে, কিন্তু মুশকিল কি সেটাকে নির্বাচনে ব্যবহার করতে যাওয়া। সেই কারণে আমরা দেখেছি যে রাম মন্দির যে বিধানসভার অধীন সেখানেও ভারতীয় জনতা পার্টি হেরেছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ধর্মকে ব্যবহার করা, যে ন্যারেটিভস তৈরি হয়, যেখানে ধর্মকেন্দ্রিক নির্বাচন হয়, সেখানে কিন্তু ভারতবর্ষের মানুষ দিন দিন তারা শিক্ষিত হচ্ছে, উন্নয়নের স্বপ্ন দেখছে। একটা সময় যেটা দলিতদের নিয়ে মায়াবতী যে রাজনীতি করতেন, সেই রাজনীতি থেকে আমরা অনেকটা দূরে সরে আসছি। সুতরাং সেরকম জায়গাতে দাঁড়িয়েও কিন্তু ঠিক এই নির্বাচনে ধর্মকে কাজে লাগাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। কারণটা কি? কারণটা হচ্ছে এইমাত্র তুমি বললে যে বিরোধী জোটের কথা, ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের একমাত্র এজেন্ডা কি? ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ সেকুলার যে ভারতবর্ষের সংবিধানে বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic, এই সেকুলার শব্দটাকে রক্ষা করতে চাইছে
এই বিরোধী দলগুলো। যদিও এই বিরোধী দল নিয়ে বা ইন্ডিয়া জোট নিয়ে নানান সমীকরণ হয়েছে, আমরা দেখেছি যে আমাদের রাজ্যে এক সমীকরণ, কেন্দ্রে এক সমীকরণ। 2024 আমরা এটা দেখে এলাম যে রাজ্যের নির্বাচনের ক্ষেত্রেও বিরোধীরা কিন্তু জোট তৈরি করলো না, অর্থাৎ ইন্ডিয়া জোট তৈরি হলো না। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সখ্যতা নষ্ট হলো, দূরত্ব বাড়লো এবং শেষ পর্যন্ত রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির পরিবর্তন হলো। একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু এর মাঝে একেবারে বছরের শেষ দিকে যেটা হলো, আমাদের এই রাজ্যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে একেবারে দীঘাতে, যেখানে কিনা সরকার এই এনকেডিএ এবং হিডকোর যে উন্নয়নের টাকা, সেই টাকা বিনিয়োগ করছেন মন্দির নির্মাণের ক্ষেত্রে। সুতরাং এখানেও কিন্তু জনগণের উন্নয়নের টাকা মন্দির নির্মাণে ব্যবহার করা হচ্ছে। যদিও রাম মন্দিরের ক্ষেত্রেও আমরা দেখেছি অযোধ্যা যে উন্নয়ন পর্ষদ বা ইউপির যে উন্নয়ন পর্ষদ, তার উত্তরাখণ্ডের বা ইউপির, তারা কিন্তু ওখানে টাকা বিনিয়োগ করেছে যে রাম মন্দিরের সামগ্রিক উন্নয়নের জন্য। সুতরাং মন্দিরে টাকা বিনিয়োগ করার পাশাপাশি রাজ্যের বা দেশের সামগ্রিক উন্নয়নের টাকা বিনিয়োগ করা যে দরকার, সেই জিগিরটা কিন্তু 2024 সালে সাধারণ মানুষের মধ্যে উঠেছে। অবশ্যই উঠেছে, এবং বিরোধিতা তো থাকবেই। সেই বিরোধিতা নিয়েও কিন্তু মানে বিরোধীরা যদি প্রবল শক্তিশালী হয় তবেই গণতান্ত্রিক দেশের সরকার ঠিকঠাক মতন কাজ করে। আমি এবারে একদম মানে শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে এই গোটা বছরটা জুড়ে নানান রকম ঘটনা ঘটেছে। বহু মানুষকে, আমি একদম শুরুতেই বলছিলাম, বহু মানুষকে আমরা হারিয়েছি। একেবারে শেষের দিকে এসে ডক্টর মনমোহন সিং চলে গেলেন। শিল্প সাহিত্য ক্ষেত্রেও বহু মানুষ চলে গিয়েছেন এই গোটা বছরটা জুড়ে। একটা বিষয় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে এই মানুষগুলো চলে যাওয়া কিংবা তাদের মৃত্যু সংবাদ ভুয়ো সংবাদ হিসেবে প্রচারিত হওয়া, সেটাতে সংবাদ মাধ্যম নয়, বরং সমাজ মাধ্যম অনেক বেশি শক্তিশালী ছিল। এই 2024-এ আমরা এমন অনেক খবর দেখাতে পারিনি টেলিভিশনে, সেই খবর দেখিয়ে দিয়েছে সমাজ মাধ্যম। এবং সমাজ মাধ্যমের অত্যধিক শক্তিশালী হয়ে ওঠাটাও কি এই 2024-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা একটু জুড়ব বিশ্বজিৎ, সেটা হচ্ছে যে সমাজ মাধ্যমকে বিকৃতভাবে ব্যবহার করবার যে কি বলবো, মানে সেটাও কিন্তু খুব বেশি বেড়েছে এই 2024-এ। সমাজ মাধ্যম যত শক্তিশালী হচ্ছে, যত জনপ্রিয় হচ্ছে, ঠিক ততটাই তার বিপদ বাড়ছে। অর্থাৎ এই সমাজ মাধ্যমকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা দেখেছি আর.জি. কর নিয়ে আমরা এত কথা বললাম, এই যে রাজ্যের মানুষকে, দেশের মানুষকে একত্রিত করেছে, রাত দখলের পথে নেমেছে, এটা কিন্তু শুধুমাত্র একটা সমাজ মাধ্যমের জন্য। আমরা দেখেছি সারা বিশ্বে সমাজ মাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যম যদি তার গঠনমূলক ভূমিকা পালন করে, এবং এই যে বারবার প্রশ্ন উঠছে ফেক নিউজ, অর্থাৎ ভুল খবর, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এইগুলো যদি সমাজ মাধ্যম ছড়াতে থাকে, তাহলে কিন্তু তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। ইতিমধ্যে সমাজ মাধ্যম যতটা শক্তিশালী হিসাবে কাজ করছে, তাকে সবচেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে। তার কাছে চ্যালেঞ্জ যে সমাজ মাধ্যমকে কি করে বিশ্বাসযোগ্য করা যায়। অর্থাৎ আগামী দিনে আমরা যেমন মেইন স্ট্রিম মিডিয়ার উপরে নির্ভর করছি, ঠিক সমাজ মাধ্যমের উপরেও কিন্তু মানুষ নির্ভর করছে। সুতরাং সমাজ মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, নিরপেক্ষতার ভূমিকা নিতে হবে। যে কথা হয়তো মেইন স্ট্রিম মিডিয়া বলতে পারে না, সমাজ মাধ্যমের বলার স্বাধীনতা আছে, সমাজ মাধ্যমে বলার সাহস আছে, সেই সমাজ মাধ্যমকে বলতে হবে। সুতরাং আজকে 2024 আমাদের শিরদাঁড়া নিয়ে অনেক তথ্য সামনে এনেছে, কিন্তু সমাজ মাধ্যম শিরদাঁড়া সোজা রেখে যদি সঠিক তথ্য দিতে পারে, তাহলে সেটা সমাজের গঠনমূলক কাজে লাগবে, যার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব, শুধু ভারতবর্ষ নয়। আর একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে একদম বছরের শেষে এসে আমরা দেখলাম একদিকে একটি সর্বভারতীয় দক্ষিণী ছবি, আর অন্যদিকে যেহেতু তুমি চলচ্চিত্র বিষয়টাও যথেষ্টই ইন্টারেস্ট আছে তোমার, সেই কারণে বলছি, আর অন্যদিকে 4টি বাংলা ছবি, যার মধ্যে একটি বাংলা ছবি এই মুহূর্তে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই। হ্যাঁ, খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র, আর অন্যদিকে পুষ্পা 2। এই যে লড়াইটা, এই লড়াইটাতে মনে হয় কি এরকমটা যে বাংলা ছবির উন্নয়নের জন্য বা বাংলা ছবির হল পাওয়ার ক্ষেত্রে বা বাংলা ছবির কলাকুশলীদের স্বার্থে সরকারের আরেকটু বেশি, মানে রাজ্য সরকারের যেমনটা দক্ষিণী ছবির ক্ষেত্রে দেখা যায়,
রাজ্য সরকারগুলো এগিয়ে আসে উপযাচক হয়ে। এক্ষেত্রেও কি সেরকমটা প্রয়োজন, দরকার, কি মনে হ্যাঁ, হয়? লড়াইটা কিন্তু একেবারে অসম লড়াই, কারণ যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হচ্ছে, কারণ এই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আমাদের দর্শকদের। আমার ভালো লাগছে যে এক একটা প্রেক্ষাগৃহে, মাল্টিপ্লেক্সে আমরা দেখছি যে বাংলা ছবি হাউসফুল। দীর্ঘদিন ধরে বাঙালি এটা দেখেনি যে একসঙ্গে এতগুলো ছবি যেগুলো রিলিজ হলো এবং হাউসফুল। সেখানে সরকারও যদি, যারা ছবি তৈরি করেন, প্রযোজক, নির্মাতা, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পাশে থাকেন, শুধু নির্বাচনের জন্য নয়, ছবির বিপণনের জন্য, ছবির উন্নয়নের জন্য, এবং তাহলে আর্থিকভাবে শুধু নয়, সামগ্রিকভাবে বাংলা ছবি আরো বেশি জনপ্রিয় হবে। শুধু হাতে হাত মেতে একসঙ্গে চলতে হবে সরকারকে, চলচ্চিত্র নির্মাতাকে, এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দর্শক এবং গণমাধ্যমকে, যে আপনারা বাংলা ছবি দেখুন। 2024 দেখিয়ে দিল বাংলা ছবিরও ব্যতিক্রমী ছবি হতে পারে, বাংলা ছবিও বিনোদন দিতে পারে, এর কোনো বিকল্প নেই। একদমই তাই। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, মনীন্দ্রচন্দ্র কলেজের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক, এবং সেই সঙ্গে সঙ্গে বেতার সঞ্চালকও বটে। তার কথাতেই সেগুলো প্রতীয়মান। আমার দীর্ঘদিনের সহকর্মী বিশ্বজিৎ আমাদের সঙ্গে ছিলেন। 2024 শেষ হতে চলল, আর মাত্রই কয়েক ঘন্টা বাকি। এরপর চলে আসবে 2025, আর সেই 2025-এ আমাদের যে না পাওয়াগুলো 2024-এ, সেগুলো আমরা পাবো। যাদের হারিয়েছি তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু যে সময়টাও চলে গেছে সেই সময়টাকেও আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু একটা নতুন ক্যালেন্ডার আসবে, নিয়ে আসবে একটা নতুন সকাল, নিয়ে আসবে বেশ কিছু নতুন মুহূর্ত, বেশ কিছু নতুনত্বের আহ্বান তো অবশ্যই আসবে হাই নিউজের পর্দাতেও। সকলে খুব ভালো থাকুন। পরের বছর আবার দেখা হবে মুখোমুখিতে আগামী রোববার। আজকের মতো নমস্কার।